প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল আজকের সংবাদপত্রের আজকের আয়োজনটি শুরু করছি। আমি মীর মাসরুর জামান। সংবাদপত্রের শিরোনাম আর চলমান পরিস্থিতি নিয়ে নিয়মিত আলোচনার এই আয়োজনে আজ অতিথি হিসেবে আমাদের সঙ্গে রয়েছেন দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক জনাব মিজানুর রহমান খান। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে এবং পাশাপাশি অভিনন্দন জানাচ্ছি। আজ দৈনিক প্রথম আলোর 22তম প্রতিষ্ঠা বার্ষিকী। দেশের এবং বাংলা ভাষাভাষীদের মধ্যে সবচাইতে জনপ্রিয় এই পত্রিকা, এই দৈনিক সংবাদপত্র, এর প্রতিষ্ঠা বার্ষিকীতে এর পাঠক এবং এর শুভানুধ্যায়ী যারা আছেন, পাশাপাশি এর সঙ্গে জড়িত যারা আছেন, সম্পাদক থেকে শুরু করে সংবাদকর্মী, সবাইকে আমরা অভিনন্দন এবং শুভকামনা জানাচ্ছি। আমরা এই প্রসঙ্গে আলোচনায় যাব, তবে তার আগে আজকের পত্রিকাগুলোর সংবাদ শিরোনামগুলো দেখে নিচ্ছি। দৈনিক প্রথম আলো, মার্কিন নির্বাচন 2020 নতুন দিন নাকি সহিংসতা, আমরা বাংলাদেশের জয় দেখতে চাই, মতিউর রহমান। দৈনিক ইত্তেফাক, ভোট শেষে ফলের অপেক্ষা, বাইডেন এগিয়ে, আশায় ট্রাম্প। আওয়ামী লীগকে ক্ষমতা থেকে উৎখাতের অনেক ষড়যন্ত্র হয়েছে, জেল হত্যা দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী। বাংলাদেশ প্রতিদিন, আমেরিকা জুড়ে নিরাপত্তা আতঙ্ক। মানব জমিন, বাক স্বাধীনতার নামে ধর্মীয় অনুভূতিতে আঘাত অগ্রহণযোগ্য। কালের কণ্ঠ, বিভাজনের ভোট, ফলের অপেক্ষা। তারপর শীর্ষ খেলাপিরা ভিন্ন কৌশলে ফের ঋণ পেতে পায় তারা, তৎপর শীর্ষ খেলাপিরা। দেশ রূপান্তর, ভোট উৎসবে বিভক্ত মার্কিনীরা। আমাদের সময়, জেল হত্যা দিবসে প্রধানমন্ত্রী, খুনি ও স্বাধীনতা বিরোধী চক্র থেকে সাবধান থাকতে হবে। যায় যায় দিন, দরজায় শীতের উঁকি ঝুঁকি, মনে করোনার ভয়। সময়ের আলো, রাতে ইলিশ ধরতে যাবে জেলেরা। ভোরের কাগজ, বাইডেনের বাজিমাত, বুথ ফেরত জরিপে ডেমোক্রেটদের জয়ের আভাস। মুরাদনগরে বীভৎসতার চিহ্ন। দৈনিক সংগ্রাম, বড় নদীতে সারা বছর ড্রেজিংয়ের পরিকল্পনা থাকতে হবে, প্রধানমন্ত্রী। দৈনিক করতোয়া, আওয়ামী লীগ টিকে আছে শুধু জনগণের সমর্থনেই। দ্য ডেইলি সান, আমেরিকানস ভোট ইন বিটার রেস, ট্রাম্প অর বাইডেন। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, কোভিড প্রেজেন্টস নিউ চ্যালেঞ্জেস ফর 2030 SDGs। শিরোনামগুলো দেখছিলাম আজ। আসলে অভিন্নভাবে প্রধান শিরোনাম যদি আমরা বলি, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরেই শিরোনামগুলো হয়েছে বেশিরভাগ। পাশাপাশি জেল হত্যা দিবস নিয়ে সংবাদ শিরোনাম হয়েছে, জেল হত্যা দিবস পালন নিয়ে। আমরা জানি জাতীয় 4 নেতা শহীদ হয়েছিলেন এক ষড়যন্ত্রের মাধ্যমে, এবং পাশাপাশি করোনা ভাইরাস নিয়েও কিছু সংবাদ শিরোনাম রয়েছে। তবে শুরুতেই আমরা দৈনিক প্রথম আলোকে শুভেচ্ছা জানিয়ে এর প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে একটু আলোচনা করতে চাই। আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে দর্শক শ্রোতাদের ধন্যবাদ জানাই। তো যেটা আপনি বলছিলেন যে প্রথমেই আমাদের সম্পাদক জনাব মতিউর রহমানের একটি লেখা থেকে আপনি বলছিলেন যে আমরা বাংলাদেশের জয় দেখতে চাই। তো যদি আপনি আমাদেরকে বলেন যে আসলে এই দিনটা যখনই জন্মদিন আসে, তখন আমরা আসলে বলার চেষ্টা করি যে, বা আমরা একটা বিশ্বাস এবং আমাদের একটা অঙ্গীকারের পুনর্ব্যক্ত করার দিনও আজকে। সেটা হচ্ছে যে আমরা আমাদের অঙ্গীকার হচ্ছে সত্য প্রকাশ করা এবং স্বাধীন সাংবাদিকতা, স্বাধীন মত প্রকাশের যে অধিকার, তাকে সমুন্নত রাখার কথা বলা, যে এর ধারাবাহিকতা আমরা বজায় রেখে চলছি। এবং সেই জায়গায় বলতে গেলে এই লেখাটা থেকে আমি একটি বাক্য উদ্ধৃতি দিতে চাই, যে আমাদের সম্পাদক যেটা, এটা আজকের লেখায় থেকে শুধু নয়, এটা আপনি বলতে পারেন যে এটাই একটা মন্ত্র, যার আলোকে গত 22টি বছর এবং সামনে অনাগত দিনগুলো আমরা এর উপরে দাঁড়িয়ে থাকতে চাই, যে বিশ্বাসটা আমরা লালন করি। সেখানে আমাদের ভুল ত্রুটি আমাদের থাকতে পারে, আমাদের নিশ্চয়ই আমাদের অনেক কিছু হয়তো অনেকের সমালোচনার বিষয় থাকতে পারে, কিন্তু সেই জায়গাটা তো খুব স্বাভাবিক, এটা অস্বাভাবিক নয়। কিন্তু যেই কথাটা হচ্ছে যে একটা গাছকে
জানালার পাশে রেখে দিলে তা আলোর দিকে ঝুঁকে যায়। তো আমরা এই যে একটা গাছকে জানালার পাশে রাখা, এবং এই যে আপনি যদি নৈর্ব্যক্তিকভাবে একটি রাষ্ট্র ব্যবস্থা বা একটা সমাজ ব্যবস্থার মধ্যে যা কিছু ঘটছে সেটাকে যদি আপনি জানালার পাশে নিয়ে যান এবং রাখেন, সে কিন্তু যাচাই বাছাই, আলোচনা, সমালোচনা, নিন্দা, রাগ বিরাগ, প্রতিরোধ, আপনি যা কিছু আপনি এর মধ্যে ধারণ করে তার কিন্তু একটা স্বাভাবিক প্রবণতা হচ্ছে যে এটা আলোর দিকে ঝুঁকে যাবে। তো প্রথম আলোর যদি আপনি দর্শনের কথা বলেন, তার সম্পাদকীয় নীতির জায়গাটার কথা বলেন, এটি কিন্তু হচ্ছে, খুব সংক্ষেপে যদি আমি বলতে চাই, এটা হচ্ছে আমাদের অবস্থান। এবং আপনি দেখবেন যে আমরা নানা সময়ে নানা ঘাত প্রতিঘাত আর মধ্য দিয়েই আমাদের 22 বছরের অভিজ্ঞতা, তো এই অভিজ্ঞতার মধ্য দিয়ে ওইটা বলার চেষ্টা করা বারবার মানুষের কাছে যে তার অধিকারের কথা। এবং আরও একটা কথা এক্ষেত্রে বলতে চাই যে আজকের যে বিশ্বে যে একটা বড় ধরনের পরিবর্তন এসেছে, আপনি যদি আজকের আমেরিকার নির্বাচনের দিকে তাকান বা বিশ্বের আরও অনেক অঞ্চলের নির্বাচন ব্যবস্থার দিকে তাকান, তাহলে দেখবেন যে একটা ডেমোক্রেসির যে নর্মস, বাক স্বাধীনতার যে নর্মস, এখানে একটা বিশ্বের বহু জায়গায় একটা ঘাটতি বা একটা ক্ষয় দেখা দিয়েছে। এবং এর সঙ্গে আরেকটা যুক্ত হয়েছে যে এই নিউ মিডিয়ার উত্থান, ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর উত্থান, অনেকে সিটিজেন জার্নালিজমের কথা বলছেন। অনেক চ্যালেঞ্জ এসছে রাষ্ট্রের দিক থেকে, তো ট্র্যাডিশনালি ছিলই, কিন্তু সেখানে আরও কতগুলো বিষয় যুক্ত হয়েছে যারা নন স্টেট অ্যাক্টরস যাদেরকে আমরা বলি। তো সেই জায়গায় সব থেকে চ্যালেঞ্জ যেটা হয়েছে সেটা হচ্ছে এথিক্যাল জার্নালিজম। এর আগে আমার মনে হয় মানব সভ্যতার ইতিহাসে সব থেকে বেশি চ্যালেঞ্জিং সময় হচ্ছে এখন, যে গণমাধ্যম আর সামাজিক মাধ্যম এক নয়, সুসাংবাদিকতা বা এথিক্যাল জার্নালিজম আর আপনি ডিজিটাল প্ল্যাটফর্মে কি পাচ্ছেন, কি দেখতে পাচ্ছেন, কি শুনতে পাচ্ছেন, সেটা কিন্তু আপনাকে একটা ভালো মিডিয়া আপনাকে অথেন্টিকেট করতে হবে। এছাড়া কিন্তু বাকিগুলো কোনো সংবাদ ক্ষেত্র, সেটা আপনি ফ্রিডম অফ স্পিচের যে কোনো জায়গা থেকে মানদণ্ডে দেখেন না কেন, কোনো অবস্থাতেই আমাদের সংবিধানে যে ফ্রিডম অফ স্পিচ দিয়েছে সেই জায়গায় যে যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে আপনি ওই যে স্কেলটা যদি আপনি ফেলেন, তাহলে পরেই কিন্তু প্রাতিষ্ঠানিক যে সাংবাদিকতা তাকে বাঁচিয়ে রাখার, যেটাকে আমরা চতুর্থ স্তম্ভ বলি, তাকে বাঁচিয়ে রাখার প্রয়োজনীয়তা সব থেকে বেশি। এবং এখানে এবারের এই জন্মদিনটিতে আমি এই কথাটার উপরে খুব গুরুত্ব দিতে চাই। একটা তো আছেই যে আমরা সেই অমর্ত্য সেনের কথা আমরা বারবার বলি যে একটা দুর্ভিক্ষ বা এই ধরনের কোভিড সিচুয়েশন, আমি তো মনে করি যে আজকের বাংলাদেশ যে কোভিড মোকাবেলার ক্ষেত্রে কম্পারেটিভলি যতটা তার অনেক সীমাবদ্ধতা রয়েছে আমরা সেটা সমালোচনা করে থাকি, কিন্তু যতটা সাফল্য দেখিয়েছে তাতে একটা গণমাধ্যমের আমি মনে করি যে এই যে সংখ্যায় যেমন বেশি রয়েছে, তেমনি অনেকটা ক্ষেত্রেই যে তাকে ক্রিটিক্যালি যে স্পেসটা পালন করা সম্ভব হয়েছে সেটা অনেক হেল্পফুল হয়েছে। এই অবস্থাটাকে এখনও অবশ্য আমরা আবার দ্বিতীয় ঢেউয়ের অপেক্ষায় করছি, কিন্তু আমরা যেটা আমি সিটিজেন জার্নালিজমের জায়গাটা বলবো যে নাগরিকের দায়িত্বটা, মানে একটা কথা হচ্ছে যে আমাদের প্রিন্টের ডেক্লাইন হচ্ছে, ডিজিটালের মাধ্যমের খবর মানে তার গ্রাহক বা শ্রোতা বা ইউজার বলেন তাদের সংখ্যা বাড়ছে। এখানে এই বাড়ার সঙ্গে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, কারণ একই সঙ্গে এটাও বলবো যে এই যে একটা বিরাট ল্যান্ডস্কেপ, একটা বিরাট চেঞ্জ এসছে, সেখানে অতীতের যে কোনো সময়ের তুলনায় পাঠকের দিক থেকেও এই যে আমাকে একটা স্বাধীন, ক্রেডিবল, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা যারা বহন করে চলে, এই সাংবাদিকতা বা এই ইনস্টিটিউশনগুলোকে বাঁচিয়ে রাখার দায়িত্ব কিন্তু নাগরিকের। এবং সেই জায়গায় আগে তারা, যেমন আমি আপনাকে বলি, আগে তারা 10 টাকায় একটা বা 8 টাকা বা 5 টাকা একটা সংবাদপত্র কিনতেন, প্রতিদিন একটা ব্যয় করতেন, কিন্তু এখন কিন্তু তাকে ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ে এসে তাকে বলা হচ্ছে
ওই পরিমাণ টাকা তার কাছে চাওয়া হচ্ছে প্রায় 1 বছরের জন্য। তো এই যে সুবিধাটা, এই সুবিধাটা তাকে কিন্তু নিতে হবে দুটো দিক থেকে। একটা হচ্ছে যে তাকে এটা মনে করা যে আমি একজন ইনফর্মড সিটিজেন হিসেবে আমাকে তৈরি করতে হবে, এবং একই সঙ্গে যেভাবে আমার রাষ্ট্রের মেশিনারিকে আমি ভোট দিয়ে, ট্যাক্স দিয়ে, আমি আমার নাগরিক শরিকানা দিয়ে আমি আমার রাষ্ট্রীয় ব্যবস্থাটাকে বাঁচিয়ে রাখছি, কারণ রাষ্ট্রের মধ্যেই আমার খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা সেটা রাষ্ট্র নিশ্চয়তা দিচ্ছে। কিন্তু এখন একটা সময় এসেছে, বিশেষ করে আমি বাংলাদেশের প্রেক্ষাপটে বলবো, এবং আপনি বাংলাদেশ কেন, আপনি ব্রিটেনে যদি দেখেন, ব্রিটেনে যখন গার্ডিয়ান পত্রিকা তার 200 বছরের ইতিহাসে যখন সব থেকে বেশি সংকটের সম্মুখীন হলো আপনার এই ডিজিটাল এবং এই কোভিড দুটো মিলিয়ে যে সিচুয়েশনটা তৈরি হলো, তারা কোভিডের আগেই এই অবস্থাটা যে তাদের রেভিনিউ ফল করছিল, ইভেন ডিজিটালিও তাদের রেভিনিউ ফল করছিল, তখন কিন্তু তারা একটা নিউ বিজনেস মডেল নিয়ে এলেন। সেই জায়গাটা যদি আপনি দেখেন, তো সেই বিজনেস মডেলে এখন প্রায় 2.5 লাখ মানুষ প্রতি মাসে তারা 5 পাউন্ড করে আপনার এই সদস্যরা এটা কন্ট্রিবিউট করছে। এটা কিন্তু সারা ওয়ার্ল্ড থেকে, এবং আমি মনে করি যে এইটা আরও অনেক বেশি বেড়ে যাবে। তার মানে হচ্ছে রেভিনিউ কমে গিয়েছে বিজ্ঞাপনদাতাদের কাছেও, মানে এই পাঠকদের কাছে পত্রিকাটি গিয়ে বলছে যে ইনভেস্টিগেটিভ জার্নালিজম, এথিক্যাল জার্নালিজম, যে রাষ্ট্র একটা ভাষ্য দিচ্ছে বা একটা ন্যারেটিভস আপনি পাচ্ছেন, অ্যাভেলেবেল যে ন্যারেটিভসটিকে পাচ্ছেন সেটা অথেন্টিকেট করছে যে মাধ্যমটি, এটিকে আমার বাঁচিয়ে রাখার দায়িত্ব রয়েছে। এবং সেই দায়িত্ব থেকেই এখন আমি কয়েক বছর হয়তো বা একটু পুরনো হিসেবে দেখে আপনাকে বলছি, তখনই আমি জানতাম যে এক বছর আগে যে এটা কমপক্ষে 10 কোটি টাকা মানুষ এভাবে তাকে কন্ট্রিবিউট করে। তো এই যে একটা নতুন যে একটা সম্পর্ক তৈরি হয়েছে, আমি মনে করি যে এই যে এথিক্যাল জার্নালিজমকে, একটা ইনস্টিটিউশনকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে এই যে ধারাটার ক্ষেত্রে বাংলাদেশি অডিয়েন্সকে প্রস্তুত করার বিষয় রয়েছে। এবং এখানে আমি বলবো যে রাষ্ট্র, হ্যাঁ, এখানে আমি যদি রাষ্ট্র নির্মোহ থাকতো এবং তারা যদি থাকতে পারে, তাহলে একসময় যে কনসেপ্ট নিয়ে নিউজ প্রিন্টকে সাবসিডি বা নিউজ পেপারকে দেওয়া হতো, অথচ আশা করা হতো না যে এটা দিয়ে সরকারের পক্ষ বা বিপক্ষে এই কোনো একটা মাধ্যম লিখবে কি লিখবে না, এটা কিন্তু খুবই গৌণ ছিল সেই নিউজ প্রিন্টের কোটার দিকে যদি তাকান। আমি এটা কনসেপচুয়ালি বলছি, এখন সময় এসেছে এটা ভাবার যে রাষ্ট্র তার নিজেকে ইনফর্মড করার জন্য তার স্বার্থে সে কতখানি ফ্রি মিডিয়াকে বা ফ্রি স্পিচকে ব্যবহার করবে। সেই বিষয়টা কিন্তু অতীতে যে কোনো সময়, আর বিশেষ করে যেই গণতন্ত্রে যে কোনো কারণেই হোক না কেন, যেই গণতন্ত্রে একটা ভাইব্র্যান্ট পার্লামেন্ট যে কোনো কারণে হোক উইক থাকছে, আমি মনে করি যে সেই সব রাষ্ট্রের নীতি নির্ধারকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যে আমার অল্টারনেটিভটা কি, আমি কি করে আমার যে ব্যুরোক্রেসি রয়েছে, আমার যে ইন্টেলিজেন্স এজেন্সিজ রয়েছে, বা আমার যে বিভিন্ন মাধ্যম রয়েছে, সেটা যে কোনোভাবে হোক, তার অনেক অফিসিয়াল মাধ্যম থাকতে পারে, সে নিশ্চয়ই চেক করে, কিন্তু সম্পূর্ণরূপে আমার স্টেটের সুযোগ সুবিধা থেকে, নির্মোহ থেকে, একটা নৈর্ব্যক্তিক অবস্থান থেকে, একটা এথিক্যাল জায়গা থেকে আমাকে একটা সত্য কি ঘটছে সেই জায়গাটা যে আমাকে সাহায্য করছে, সেইটা আমি আমার স্বার্থে তাকে আমি কিভাবে কতটা তাকে সাপোর্ট দিতে পারি, সেই জায়গাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এখন সেইখানে আমাদের পাঠকদেরকে বা আমাদের নাগরিকদেরকে বলবো, তাদের কাছে স্বনির্বন্ধে এই অনুরোধ যে এটা ইউরোপের যে কোনো রাষ্ট্রের কাছ থেকে মিডিয়ার এই ধরনের সুবিধা নেওয়াটার একটা ইম্প্যাক্ট, কিন্তু ঐতিহ্যগতভাবে আমরা হয়তো ঠিক অতটা বাধা নিষেধ এর জায়গাটায় আমরা কতটা থাকতে পারবো যে রাষ্ট্রের কাছ থেকে আমি একটা সুবিধা নিব, কিন্তু আবার রাষ্ট্রকেই আমি চ্যালেঞ্জ করব কোনো ইস্যুতে, অবশ্যই সিনসিয়ারলি, অবশ্যই সেটা বস্তুনিষ্ঠতার সঙ্গে, নীতি নৈতিকতার সঙ্গে। তো এই বোঝাপড়াটা আগামী দিনগুলোতে চলতে থাকবে, এবং আমরা আশা করব যে আমাদের যারা পাঠক শ্রোতা, এখন তো শুধু আমরা নতুন অনেকগুলো বিষয় যুক্ত করছি, আমাদের নিউ মিডিয়াকে কিভাবে কাজে লাগানো যায়। আপনি জানেন যে আমাদের যে অনলাইন যে প্ল্যাটফর্ম, ফেসবুক গ্রুপ, এটার ক্ষেত্রেও আমাদের একটা বড় জায়গা রয়েছে, সেই জায়গাগুলোকে কিভাবে আরো বড় করা যায়।
তো আমরা মার্কিন নির্বাচনের দিকে যাই। আমরা জানি যে আপনি কূটনৈতিক বিশ্লেষক হিসেবে কাজ করেন এবং মার্কিন নির্বাচন আপনি সংবাদ সংগ্রহ করেছেন সরেজমিনে গিয়ে। তো সেই সব অভিজ্ঞতায় এইবারকার নির্বাচন কেমন দেখছেন? আসলে এই নির্বাচন তো যেভাবে মনে করা হয়েছিল যে এটা জো বাইডেন বিজয়ী হবেন, এবং ব্যক্তিগতভাবে যদি বলেন সেটা আমি ব্যক্তিগতভাবে চাই তার জয়, কিন্তু সেটা শেষ কথা নয়। যে খবরাখবর পাওয়া যাচ্ছে যেটা একটা তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন, এটা এই অর্থে সেটা দুটো জায়গা হতে পারে। একটা যে খুব বড় ধরনের ব্যবধানে যিনি জয়ী হবেন তার সঙ্গে পার্থক্য হবে সেই জায়গা থেকে কিনা, সেটা একটা প্রশ্ন। তার থেকেও প্রতিদ্বন্দ্বিতামূলক হচ্ছে মনে হয় এটার বহিরাঙ্গের জায়গা থেকে, যে এই নির্বাচনে জয় পরাজয় নির্ধারণের পরে সেই ফলাফলকে কিভাবে গ্রহণ করা হবে, সেটা অনেক বেশি বড় প্রশ্ন। কারণ নির্বাচন পরবর্তী সহিংসতা কতটা হতে পারে, অনেক রাজ্যে একটা থমথমে পরিবেশ ইতিমধ্যেই দেখা যাচ্ছে, ফলাফলটা কিভাবে হবে। এবং কিন্তু যেসব যুক্তিগ্রাহ্য যে ফলাফল আমরা দেখতে পাই, সেই জায়গাটায় থেকে আমি একটা জায়গা বলি যে সেইখানে কিন্তু যে হিসেব নিকেশ, যে অতীতে কখনো দেখা যায়নি যে আপনার পোস্টাল ব্যালট এবং ইমেইল ভোটিং বা আর্লি ভোটিং, এইটা আগে এত বেশি পরিমাণে দেখা যায়নি, এবারে যেটা দেখা গিয়েছে। আবার আগে ধরুন 20-22% ব্ল্যাক বা যে আমেরিকান যাদেরকে এরভাবে বলা হয়, সেই ভোটার সেই ভোটারদের কে আপনার তাদের ভোটের দেয়ার হার ছিল ধরুন আপনার 10% নিচে, কিন্তু এবার সেটা অনেক গুণে বেড়ে গিয়েছে, মানে অনেকটাই বেড়ে গিয়েছে। তো এবং আপনার হোয়াইট যে কনস্টিটুয়েন্সি বা যে ইলেক্টোরেটদের যে হিসেব নিকেশ, সেখানেও এবার দেখা যাচ্ছে যে ওখানে যদি এই স্পেসে, অর্থাৎ এই যে আপনার আর্লি ভোট এবং পোস্টাল ব্যালট এবং ব্ল্যাক যে ভোট তার যে কনস্টিটুয়েন্সি, এগুলো যদি আপনি একত্র করেন, এটা একটা ক্লিয়ার ইন্ডিকেশন যে জো বাইডেন এক্ষেত্রে এগিয়ে থাকবেন। তো তার সঙ্গে টালি করা হয় যদি যে ফিজিক্যাল ভোটিং আজকে যেটা শুরু হয়েছে আজকের সকাল 8টা থেকে আমেরিকায়, তো সেখানে রেজাল্টের মধ্যে যে ইন্ডিকেশন বা যেগুলো পোলস যেগুলো হচ্ছে, সেখানে অবশ্য মিশ্র আবার ইন্ডিকেশনও রয়েছে, কিন্তু ওভারঅল সার্বিকভাবে বিবেচনায় দেখা যাচ্ছে যে জো বাইডেন এগিয়ে থাকবেন। তো সেই জায়গায় আমরা আশা করব যে আসলে সময়টা খুব একটা ক্রিটিক্যাল, এই যে টলারেন্স এবং এইটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। সেটা শুধু আমাদের অডিয়েন্সের দিকে যদি তাকাই, আমরা আদার ডেমোক্রেসি এখন আমেরিকার দিকে তাকালেও আমি শুধু এটাই বলবো, আপনি আমাকে শেষ করার কথা বলছেন, আমি আজকের যেহেতু আপনি জন্মদিনের কথা বলছে, আমরা 22তম জন্মদিন এমন একজন ব্যক্তিকে হারিয়ে আমরা উদযাপন করছি, তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন না করলে আজকের যে জন্মদিনে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন সেটা অসম্পূর্ণ থেকে যাবে। তিনি আমাদের পত্রিকার প্রয়াত স্বত্বাধিকারী ট্রান্সকম গ্রুপের সাবেক চেয়ারম্যান লতিফুর রহমান সাহেব, যিনি কি আর্কিটেক্ট, মোতিভাইয়ের সঙ্গে যিনি সাকসেসফুলি তারা রানিং মেট হিসেবে এই প্রথমবার আমরা এই জন্মদিন পালন করছি তাকে ছাড়া। এবং মোতিভাই তার সম্পর্কে বলেন যে তিনি আজকে তার যে সাফল্য, প্রথম আলোর যে আজকে সাফল্য গাথা তৈরি হয়েছে, যতখানি সম্ভব হয়েছে, তার নেপথ্যে নীরবে নিভৃতে যার অবদান অবিস্মরণীয়, তিনি লতিফুর রহমান। তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করি এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করি। এবং আমরা নিশ্চয়ই তার প্রতি শ্রদ্ধা জানাই এবং প্রথম আলোর যে এগিয়ে যাওয়া
সে এগিয়ে যাওয়ার প্রতি আমাদের শুভকামনা রইল। আপনি যেমন বলছিলেন যে নতুন সময়ের জন্য নতুন আঙ্গিকেও প্রথম আলো তার প্রস্তুতি নিয়েছে এবং ডিজিটাল মাধ্যমের যে বিকাশ ঘটছে, উৎকর্ষ হচ্ছে, তার সঙ্গেও খাপ খাইয়ে নতুন ধরনের অডিয়েন্সকেও ধরার জন্য প্রথম আলো তার কাজ চালিয়ে যাচ্ছে। নিশ্চয়ই বাংলাদেশের গণমাধ্যম, আপনি যেভাবে বলছিলেন যে স্বাধীন গণমাধ্যম হিসেবে এগিয়ে চলবে, সেই সকল শুভকামনা সামনে রেখে আজকের মতো আয়োজনটি এখানেই শেষ করতে যাচ্ছি। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আজকে এখানে সময় দেওয়ার জন্য এবং আলোচনা করার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন সবাই। সামনের দিনগুলোতে আবারও দেখা হবে বাংলাদেশ স্পেশালাইজড আজকের সংবাদপত্রের নিয়মিত এই আয়োজনে। আজকের মতো এই পর্যন্তই। শুভরাত্রি। জীবনে সুস্থতার আকাঙ্ক্ষায় বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে অত্যাধুনিক যন্ত্রপাতি ও দক্ষ চিকিৎসকদের সমন্বয়ে পরিচালিত কার্ডিয়াক, নিউরো, ইন্টেন্সিভ ও নিউনেটাল কেয়ার ইউনিট, ডায়ালিসিস, ডে কেয়ার, কেমোথেরাপি, এছাড়াও যুগোপযোগী মডিউলার অপারেশন থিয়েটার ও জীবাণুমুক্তকরণে আধুনিক CSSD, নির্ভুল রোগ নির্ণয়ে রয়েছে স্বয়ংসম্পূর্ণ ল্যাবরেটরি মেডিসিন ও রেডিওলজি ইমেজিং বিভাগ। বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল, যে সেবা ছাড়িয়ে যায় স্বাস্থ্য সেবাকে। পরিপূর্ণ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ